নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরে সিবিআই স্পেশাল আদালতে পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে। পেশ করা হলো মিডলম্যান চন্দন মণ্ডল সহ বাকি এজেন্টদেরও। প্রিজন ভ্যানে এসপি সিনহা সহ বাকি 5 জনকে যখন প্রিজন ভ্যানে করে কোর্টের দিকে আনার সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, এসপি সিনহার বাড়িতে টাকা কার? প্রিজন ভ্যানের ভেতর থেকে বলা হয় বিকাশ ভট্টাচার্য ও চন্দন মণ্ডলের টাকা। প্রার্থীর তালিকা পাওয়া গেছে, কি বলবেন? সিবিআই বলছে সোনা টাকা আপনি লুকিয়ে রেখেছিলেন। ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়কে মেঘালয় ত্রিপুরা নির্বাচন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি বলেন দল নিশ্চয়ই পর্যালোচনা করবে। পার্থদা, মেঘালয় খাতা খুললেও ত্রিপুরায় নেই, সাগরদিঘিতে বড় ব্যবধানে হার, দলের কি বড় ক্ষতি হচ্ছে? দল পর্যালোচনা নিশ্চয়ই করবে। ত্রিপুরাতে অনেক দিন ধরে সময় দিয়েছিল তৃণমূল, কিন্তু সেইভাবে কোনো ফল করতে পারলো না। দল পর্যালোচনা করবে। তৃণমূল দল থাকবে আরো বাড়বে। সব মিলিয়ে 13 জনকে আদালতে হাজির করানো হলেও শাহিদ ইমাম এবং কৌশিক ঘোষ ছাড়া বাকি সকলেই জামিনের আবেদন করেন। যদিও সিবিআই এর আইনজীবী তথ্য প্রমাণ নষ্ট হওয়া এবং সাক্ষীদের প্রভাবিত করার দাবি করে জামিনের বিরোধিতা করেন। আদালতে সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী তমাল কান্তি মুখোপাধ্যায় বলেন, 2 অক্টোবর থেকে সুবীরেশকে এতদিন ধরে হেফাজতে রাখা হয়েছে, তার কাছ থেকে কিছু পাওয়ার নেই। আমি তার জামিনের আবেদন জানাচ্ছি। শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে তাহলে আর কতদিন ধরে এসপি সিনহা হেফাজতে থাকবেন? সিবিআই একটা চার্জশিট ছাড়ার কিছুই দেয়নি। তার কাছে এমন কিছু নেই যে তিনি তথ্য নষ্ট করবেন। যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। অ্যাকচুয়ালি দেখুন, আপনারাও দেখেছেন যে সারদা তদন্ত কিন্তু 12 বছর পেরিয়ে গেছে। সিবিআই এখনো বলে যাচ্ছে তদন্ত চলছে, ইডিও বলে যাচ্ছে তদন্ত চলছে। তাহলে আমাদের ক্ষেত্রে যারা ফেস করছেন বেশিরভাগ লোকই 70-এর ওপরে। তাহলে একটা মানুষ যদি এখনও 14 বছর 15 বছর চলে, তাহলে অনেক কিছুই ঘটতে পারে জীবনের ক্ষেত্রে। তাই সেটাকে সামনে রেখেই বলেছি, হয়তো দেখা গেল এই তদন্তই যদি 15 বছর হয়, তারপর 500 সাক্ষী, তার বিচার হতে হতে মানুষ কি জীবিত থাকবেন? পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, 2022 সালের 20 মে সিবিআই এর এফআইআর এ নাম ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের। 2019 সালে রিট পিটিশনে এবং রঞ্জিত বাগ কমিটির রিপোর্টেও তার নাম ছিল না। সৌমিত্র সরকারের বয়ান অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। 2022 সালে 16 সেপ্টেম্বর গ্রেপ্তার করার পর 8 থেকে 9 দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে 16 জনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হলেও বাকিদের গ্রেপ্তার করা হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের আরেক আইনজীবী শেখ সেলিম রহমান বলেন, নিয়োগে মন্ত্রীর হিসাবে কোনো ভূমিকা থাকে না। 2014 থেকে উনি মন্ত্রী ছিলেন না, পরে আবার মন্ত্রী হন। তথ্য নষ্ট করার হলে তো আগেই করতে পারতেন। কোনো নতুন তথ্য না থাকা সত্ত্বেও বারবার বলা হচ্ছে নতুন তথ্য রয়েছে, ওনাকে জামিন দেওয়া হোক। আমাদের সাবমিশন তো আমরা তো প্রথম থেকে বেল চেয়ে আসছি, কারণ চার্জশিট সাবমিশন হয়ে গেছে। আমরা বলেছি চার্জশিট সাবমিশন হওয়ার পরে ওরা 173(8) একটা অ্যাপ্লিকেশন রেখেছে যে ফার্দার ইনভেস্টিগেশন চলছে। তাহলে এর থেকে বোঝা যায় যে এই মুহূর্তে অ্যাট দিস স্টেজ ট্রায়াল শুরু হওয়ার চান্স নেই। তাহলে বিনা কারণে আমি কাস্টাডিতে রয়েছি, আমি ভীষণ অসুস্থ। সেটা ওনাদের কাছে প্রেয়ার ছিল যে উনি ভীষণ অসুস্থ। রিলেটিং টু নিয়োগের ক্ষেত্রে ওনারা বারে বারে সিবিআই বলছে যে যতগুলো নিয়োগপত্র ইস্যু হয়েছে সেখানে, কিন্তু মিনিস্টার বিং আ মিনিস্টার ইনচার্জ, ওনার নিয়োগপত্রের ক্ষেত্রে ওনার কোনো রোল নেই। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, আত্মবিশ্বাসের অভাবে সিবিআই এতদিনেও মামলা শেষ করতে পারল না। ওনার বিরুদ্ধে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার অভিযোগ রয়েছে। 30 থেকে 40 লক্ষ নথি ওনার স্বাক্ষর করা সম্ভব নয়। স্ক্যান করা কোনো নথি সিবিআই পেলে সেটা ওনার সই নয়। চন্দন মণ্ডলের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করেও পুরো রিমান্ডে নেওয়া হয়নি। তার কাছ থেকে কি সিবিআই কিছু পেয়েছে? সবকিছু তথ্য দেওয়া সত্ত্বেও সিবিআই ওনাকে অন্যায়ভাবে আটকে রেখেছে। আজকে যে রিমান্ড দিয়েছে বা পুলিশ যা ইনভেস্টিগেশন করেছে, পুলিশ এরকম দেখাতে পারেনি যে রঞ্জন যে কাউকে টাকা তুলেছে বা কোনো ফেক অ্যাপয়েন্টমেন্ট এটা দিয়েছে, কিচ্ছু নয়। কিন্তু প্রথম থেকেই রঞ্জনকে যেদিন থেকে সিবিআই ডেকেছিল তার সাক্ষীর নোটিশ দিয়ে সে কমপ্লাই করেছিল, কিন্তু কোনো কারণে আজকে যা রিমান্ড দিয়েছে তাতে বলছে যে হিউজ পরিমাণে টাকা তুলেছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আইটি থেকে শুরু করে তার কিছু আছে কিনা এইটা দেখার জন্য বারবার বলে ওনার কিছু দেখাতে পারেননি। যদিও তাকে বারবার সাক্ষী হিসেবে ডেকেছিল, কোর্টও আজকে বলল যে তদন্ত নিয়ে সিবিআই যে তদন্ত, সেই তদন্ত নিয়ে কোর্টও আজকে টুজমা প্রকাশ করেন। সিবিআই আইনজীবী ডিএন পান্ডে বলেন, বিনা তথ্য প্রমাণে আমরা কাউকে গ্রেপ্তার করি না, রাজনৈতিক প্রভাবে নয়। আদালতের নির্দেশে আমরা তদন্ত করছি। প্যানেলে নিজেদের আত্মীয়দের চাকরি দেওয়া, টাকা দেওয়া সহ সমস্তই এদের বিরুদ্ধে
তথ্য প্রমাণ রয়েছে। অনেকগুলি ব্যাংকের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য আমরা পেয়েছি। বিচারক রানা দাম প্রশ্ন করেন, যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা আপনারা বলছেন সেটা কোথায়? সিবিআই আইনজীবী DN পান্ডে উত্তর দেন, তদন্ত এগোচ্ছে, একটার পর একটা নতুন তথ্য আমরা পাচ্ছি। এদেরকে বাইরে ছেড়ে দিলে তদন্ত প্রভাবিত হতে পারে, তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। দুর্নীতির এই চেনটাকে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি। বিচারক প্রশ্ন করেন, কে প্রমাণ করবে আপনি টেম্পার করেননি? সিবিআই আইনজীবী DN পান্ডে বলেন, একজন সাক্ষীকে রেখে আমরা সমস্ত কিছু সিজার লিস্ট তৈরি করে দেখাই। একজনের বাড়িতে সার্চ করে কিছু পাওয়া গেলেও আমরা সেটা কোর্টকে জানাই। বিচারক বলেন, টেম্পার যে হচ্ছে সেটা কোথায় হচ্ছে দেখান। সিবিআই আইনজীবী বলেন, আমরা সমস্তটা সিডিতে দিয়েছি। আদালত থেকে বেরিয়ে ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন তিনি কুন্তলকে চেনেন না, আর প্রাইমারি বোর্ড থেকে SSCর মতো নিয়োগ সংস্থাগুলি স্বাধীন, মন্ত্রী এখানে নিয়োগকর্তা নন। আজ পার্থ চট্টোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে দাবি করলেন তিনি কুন্তল ঘোষকে চেনেন না। একই সঙ্গে তিনি এটাও দাবি করলেন যে প্রাইমারি বোর্ড থেকে শুরু করে নিয়োগের সমস্ত বোর্ড তারা স্বাধীন বোর্ড, এই বোর্ডগুলিতে মন্ত্রী হিসাবে কোনোদিনই হস্তক্ষেপ করা যায় না। সেই জায়গা থেকে তিনি কোনোদিনই হস্তক্ষেপ করেননি। বেশ কিছুক্ষণ স্থগিত রাখার পর পার্থ চট্টোপাধ্যায় সহ 13 জনের 16 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এখন দেখার আগামী দিনে সিবিআই তদন্তে উঠে আসে কোন চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরায় গোপাল সেন, সঞ্জীব চক্রবর্তী, লিসান লোদের সঙ্গে শুভজিৎ দে, মফিজুল ইসলাম ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।